হ্যাঁ, আচ্ছা শুরু করি। সবাই এসে গেছি আমরা? হ্যাঁ, আচ্ছা ভাইরোলজির ভাইরো আচ্ছা ভাইরোলজি বলার আগে আমি একটুখানি বলে দিই, বিশ্বরূপের সঙ্গে একটুখানি কথা বলতে চাই। বিশ্বরূপ একটা মডেল কোশ্চেন বানিয়ে দিয়েছে। বিশ্বরূপ বানিয়েছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মধ্যে প্রথম কোশ্চেনটা আমি বলেছিলাম কিন্তু একটু ভুল আছে। মানে ট্রিপ্টোফ্যান অপেরন ইজ অ্যান ইনডিউসেবল অপেরন হবে না, ওটা জাস্টিফাই। ওটা আইদার হবে ল্যাক অপেরন, যদি হতে পারে ল্যাক অপেরন ইজ অ্যান ইনডিউসেবল অপেরন, অথবা যদি ট্রিপ্টোফ্যান অপেরন দিয়ে কোশ্চেনটা হয় তাহলে ওটা হবে ট্রিপ্টোফ্যান অপেরন ইজ এ রিপ্রেসেবল অপেরন, জাস্টিফাই। ঠিক আছে, এই কারেকশনটা করে নিস। আর বাকি কোশ্চেনগুলো মোটামুটি ঠিক আছে। অঙ্ক এসেছিল তাই তো? নিউমেরিক্যাল এসেছিল ওখানে। কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা, মানে সলভ করার জন্য বলছি, গ্রুপে দিয়ে দিয়েছিস তো বিশ্বরূপ? হ্যাঁ স্যার, সবাইকে প্রোভাইড করে দিয়েছি হ্যাঁ, গ্রুপে। সবাই এগুলো সলভ কর, আমি কিন্তু দেখবো পুজোর আগে। এর মধ্যে কিন্তু এটা আমাকে লিখে পিডিএফ করে সবাই কিন্তু আমাকে পাঠাবি। আর পুজোর পর তো মনে হচ্ছে সব খুলে যাবে। এনিওয়েজ সেটা দেখা যাক, সময় বলবে। তো যতদিন না খুলছে এটা আমাকে লিখে কিন্তু তোরা অপেরনের কোশ্চেনগুলো রেডি করবি। এরকম করে বিশ্বরূপ ভাইরোলজির কোশ্চেনও রেডি করে দেবে আস্তে আস্তে। তো ভাইরোলজির এরকম চ্যাপ্টার ওয়াইজ হওয়া একটু চাপের, অ্যাজ আ হোল হবে আর কি। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে তাহলে, যদি কোনো তোদের কোনো প্রশ্ন না থাকে বা কোয়ারিজ না থাকে, তাহলে আমরা ভাইরোলজির যেখানে ছিলাম ইউনিট 1 এর সিসি 5 এর সেই জায়গায় তাহলে আমরা একটু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, আশা করছি দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা সিসি 5 ইউনিট 1, ভালো করে দেখ, আমরা বেশ বড় একটা টপিকে ঢুকেছি, ওই জন্য আমাদের বেশ কিছুদিন সময় লাগছে। আমরা টপিক 1 পড়ে ফেলেছি, টপিক 2 পড়ে ফেলেছি, টপিক 3 আগের দিন পড়েছি। আজকে আমরা টপিক 4 পড়বো, আর তার সঙ্গে সঙ্গে টপিক 5টাও পড়বো। আর নেক্সট ক্লাসে টপিক 6 আর টপিক 7 পড়ে আমরা শেষ করব এই ইউনিটটা। ঠিক আছে, আজকে আমরা টপিক 4 আর টপিক 5 পড়বো। টপিক 4 এ বোঝানোর কিছু নেই, জাস্ট টু মানে মনে রাখার ব্যাপার এটা। ঠিক আছে, ইটস জাস্ট ইনফরমেটিভ। থিওরিজ অফ ভাইরাল অরিজিন, অর্থাৎ ভাইরালের উৎস ঠিক কোথা থেকে হয়েছিল, ভাইরাল কোথা থেকে, ভাইরাস কোথা থেকে এসছে, এটা সম্বন্ধে বলতে গিয়ে সায়েন্টিস্টরা দুটো থিওরি প্রপোজ করেছিলেন। যেহেতু বললাম এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তাই জন্য এটাকে বলা হয় থিওরি। ঠিক আছে, there is no practical evidence against it. So this is known as the theories of viral origin. এটাকে নিয়ে আলাদা করে আর কোনো জায়গা থেকে পড়ার দরকার নেই, এখান থেকে পড়লেই হবে। কি বলছে? Viruses coexist with life wherever it occurs. They have probably existed since living cells first evolved. The origin of viruses remains unclear because they do not form fossils. রাইট, মানে অরিজিন সম্বন্ধে ভালো ধারণা পাওয়া যায় না, কারণ সেটা বোঝাই যাচ্ছে, কারণ তারা ফসিল তৈরি করে না। সো মলিকুলার টেকনিক্স হ্যাভ বিন দ্য মোস্ট ইউজফুল মিনস অফ হাইপোথেসাইজিং হাউ দে অ্যারোজ। তাই আমাকে হাইপোথেসিসই করতে হলো। However, these techniques rely on the availability of ancient viral DNA or RNA, but most of the viruses that have been preserved and stored in laboratories are less than 90 years old. Molecular methods have only been useful in tracing the ancestry of viruses that evolved in the 20th century. মানে আমাদের ডিপেন্ড করতে হয়েছে এই মলিকুলার মেথডস এর উপর। তাও ওটা কতটা জাস্টিফাইড, দের ইজ আ পয়েন্ট অফ কোশ্চেন। নিউ new groups of viruses might have repeatedly emerged at all stages of the evolution of life. হ্যাঁ, মানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভাইরাসের ইভলিউশন হতে পারে, যেটা করোনা ভাইরাসের ক্ষেত্রেও আমরা দেখেছি। ভেরিয়াস নতুন নতুন স্ট্রেন আসছে এবং সেটা হতেই থাকবে। তো এনিওয়েজ আমরা সেগুলোর কথা মাথায় রেখে আমরা ভাইরাসের যে অরিজিন, তার যে মলিকুলার মেথডস এর উপর বেস করে আমরা অ্যানসিয়েন্ট তার নিউক্লিক অ্যাসিডসকে অ্যানালিসিস করে আমরা যে থিওরি স্পেকুলেট করি, তার থেকে দেখা যাচ্ছে তিনটে মেন থিওরি আছে যেটা ভাইরাল অরিজিনকে ডিফাইন করে। থ্রি মেন থিওরি স্পেকুলেট অন দ্য অরিজিনস অফ ভাইরাসেস। নাম্বার 1, রিগ্রেসিভ থিওরি; নাম্বার 2, সেলুলার অরিজিন থিওরি; অ্যান্ড নাম্বার 3 ইজ দ্য কোইভলিউশন থিওরি। ওকে, এটা খুব ছোট্ট একটা টপিক, মানে কোনো জায়গায় বুঝতে না পারলি তাহলেই বলবি, এখানে জাস্ট বোঝা ইন দ্য সেন্স মানেটা বুঝতে পেরেছিস কিনা। দেখ, প্রথমে আসছি রিগ্রেসিভ থিওরি। ভাইরাসেস মে হ্যাভ ওয়ান্স বিন স্মল সেলস দ্যাট প্যারাসিটাইজড লার্জার সেলস। ঠিক আছে, বলছে ভাইরাসকে বলা হচ্ছে কোন একটা ছোট সেল ছিল যে কিনা প্যারাসিটাইজড লার্জার সেলস, মিন্স তার থেকে বড় সেলের মধ্যে সে
পরজীবী হিসেবে অবস্থান করছে, রাইট? ওভার টাইম বলছে সময়ের সঙ্গে সঙ্গে জিনস নট রিকোয়ার্ড বাই দেয়ার প্যারাসিটিজম ওয়্যার লস্ট। ওকে, কি বলছে দেখছি, ওভার টাইম জিনস নট রিকোয়ার্ড বাই দেয়ার প্যারাসিটিজম ওয়্যার লস্ট, মানে তারা তাদের জিনটাকে কাজে লাগাচ্ছে না সেভাবে, তা আলটিমেটলি সেটা দিনের পর দিন লস্ট হয়ে যাচ্ছে না ইউজ করলে, ইউজ আর ডিসইউজ থিওরি ওয়াইজ। যেমন দ্য ব্যাকটেরিয়া রিকেটসিয়া অ্যান্ড ক্লামাইডিয়া আর লিভিং সেলস দ্যাট লাইক ভাইরাসেস ক্যান রিপ্রোডিউস অনলি ইনসাইড দ্য হোস্ট সেলস, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাইরাস নয়। রিকেটসিয়া বা ক্লামাইডিয়াকে ডাইরেক্টলি ভাইরাস বলা যায় না, এরা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, বাট দে আর লুক লাইক ভাইরাসেস, মানে দে আর দ্য ইন্টারমিডিয়েট থিং বিটুইন দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য ভাইরাসেস। ওই জন্য বলছে দ্য ব্যাকটেরিয়া রিকেটসিয়া অ্যান্ড ক্লামাইডিয়া আর লিভিং সেলস দ্যাট লাইক ভাইরাসেস ক্যান রিপ্রোডিউস অনলি ইনসাইড দ্য হোস্ট সেলস। So they lend a credence to this theory as their dependence on parasitism is likely to have caused the loss of genes that enable them to survive outside a cell. তাই এখানে বোঝা যাচ্ছে যেখানে যে দ্য লিভিং পার্টিকলস দ্যাট দে হ্যাভ জিনস, বাট ডিউ টু মানে ডিউ টু দ্য মিসইউজ অর ডিউ টু নট ইউজিং দোজ স্পেসিফিক ফাংশনাল জিনস, that's why they are not মানে they are not active after some time। আর তারা যখন দেখছে তারা তাদের নিজের জিনটাকে ইউজ না করেও পরের উপর থেকে তারা বেশ মজা করে থাকতে পারছে, খেতে পাচ্ছে, পড়তে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না, তো সেক্ষেত্রে মানে অ্যাক্টিভিটি অফ দোজ অ্যাক্টিভ জিনস গেটস ইনঅ্যাক্টিভেটেড অ্যান্ড টাইম টু টাইম বিং দে গেট লস্ট। ফাইন, মানে এটা ঠিক কোন ব্যাপার থেকে এসছে, ব্যাকটেরিয়ার অরিজিন যদি আমি দেখি, ক্লামাইডিয়া বা রিকেটসিয়া বল, মানে তাদের মধ্যে এরকম একটা প্রবণতা এসেছিল যে ভাইরাসের মতো তারাও একটা হোস্ট সেলের মধ্যে ঢুকে তারা সেখানে মানে আর কি মানে তাদের লাইফটাকে প্রসিড করছে আর কি স্মুথলি, ওকে, যে উইদাউট ইউজিং দেয়ার জিনস, ডিউ টু নট ইউজিং দোজ জিনস ইন আ প্রপার টাইম, ইন আ প্রপার ওয়ে। ফাইন, তো দ্যাট ইজ কল্ড রিগ্রেসিভ থিওরি। এখান থেকে একটা থিওরি আসছে যে ভাইরাস কোত্থেকে উৎপত্তি হয়েছে, মানে এই ব্যাকটেরিয়ার এক্সাম্পলটা দিয়ে বলার চেষ্টা করা হচ্ছে। নেক্সট, সেলুলার অরিজিন থিওরি। Some viruses may have evolved from bits of DNA or RNA that escaped from the genes of a larger organism. কি বলছে, একটা বড় অর্গানিজমের থেকে কিছুটা পরিমাণ ডিএনএ বা আরএনএ এসকেপ্ট হয়ে খুলে বেরিয়ে এসেছে বা সরে এসেছে, সেখান থেকে ভাইরাসের জন্ম হয়েছে। দ্য এসকেপ্ট ডিএনএ কুড হ্যাভ কাম ফ্রম দ্য প্লাজমিডস, pieces of DNA that can move between the cells. You know what the plasmid is? Extra chromosomal DNA, covalently closed, circular, double stranded, that can move from one cell to another, while others may have evolved from bacteria. ঠিক আছে, এই হচ্ছে সেলুলার অরিজিন, মানে কোন একটা সেল থেকে এসেছে, তারপর সেখান থেকে বলছে ভাইরাসের উৎপত্তি হয়েছে। আমি আবারও বলছি, এগুলো সব ফেক থিওরি, ঠিক আছে, ফেক মানে ফেক পুরো একদম যাকে বলে, এইসব থিওরির কোনো সত্যতা নেই, কিন্তু যেহেতু আমাদের সিলেবাসে আছে তাই পড়তে হবে। কোএভলিউশন থিওরি: viruses may have evolved from complex molecules of protein and DNA at the same time as cells first appeared on Earth and would have been dependent on cellular life for many million of years. আবার বলছি যে viruses may have evolved from complex molecules of protein and DNA at the same time as cells first appeared on earth। যখন প্রথম আর্থের মধ্যে সেলের অ্যাপিয়ারেন্স হয়েছিল তখনই বলছে ভাইরাসেরও ইভলভ হয়েছিল ফ্রম দ্য কমপ্লেক্স বা প্রোটিন বা ডিএনএ থেকে, ঠিক আছে, and would have dependent on cellular life for many millions of years, ঠিক আছে। বাট দেয়ার আর এই গেল কোএভলিউশন থিওরি। এবারে তিনটে থিওরিকে যদি আমাকে এক্সপ্লেন করতে হয় তাহলে আমাকে বলতে হবে দেয়ার আর প্রবলেমস উইথ অল অফ দিস হাইপোথিসিস, মানে not any of the theory is problemless. So the regressive hypothesis does not explain why even the smallest of cellular parasites do not resemble viruses in any way. The escape hypothesis, যেটা আমরা এখানে পড়লাম, এই যে cellular origin theory, the escape hypothesis does not explain the structure of the virus particles. And finally, the coevolution of the virus first hypothesis contravenes the definition of viruses in that they are dependent on host cells. But viruses are recognized as ancient. But viruses are recognized as ancient and to have origins that predate the divergence of life into the three domains. The discovery has led modern virologists to reconsider and re-evaluate these three classical hypotheses. Okay, so these are the these three theories are there of the viral origins. You just have to remember, একটু মনে রাখবি পয়েন্ট ওয়াইজ করে যে কি হচ্ছে, এটুকু বললেই হবে। মনে রাখবি তিনটে থিওরি কিন্তু গন্ডগোলের, ওকে।
নেক্সট আমরা আমাদের টপিক 5 এ চলে যাচ্ছি, এন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রাকচার অফ ভাইরাস, যেখানে ক্যাপসিড সিমেট্রি ওয়াইজ ভাইরাসকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, এনভেলপড এন্ড নন এনভেলপড ভাইরাস, এই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, সিমেট্রি অফ ভাইরাস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তার আগে এই ক্যাপসিড সিমেট্রি যাওয়ার আগে আমি অন্য জায়গা থেকে একটা আমি জিনিস একটু বলবো, এক মিনিট আমি একটু দেখিয়ে দিই। ক্যাপসিড সিমেট্রি আমি এখান থেকে একটুখানি একটু বলবো, এখান থেকে ক্যাপসিড সিমেট্রি এখানে রেফারেন্স পয়েন্ট, আমি আগের দিনের রেফারেন্স পয়েন্ট বোধহয় দিয়ে দিয়েছিলাম, যদি না দিয়ে থাকি আমাকে একটু মনে করে আমার থেকে চেয়ে নিবি। ওকে, দেখ, ফার্স্ট প্যারাগ্রাফটা বলার আমার কিছু নেই, এখানে জাস্ট কয়েকটা ইয়ার বা সাইজের কয়েকটা প্যারামিটার বলেছে, এগুলো মনে না রাখলেও চলবে। এখান থেকে চলে আসছি আমরা। The basic structure of a virus is made up of a genetic information molecule and a protein layer that protects that information molecule. আমরা সবাই জানি জেনেটিক ইনফরমেশন বলতে এখানে ডিএনএ বা আরএনএ এর কথা বলা হচ্ছে, আর প্রোটিন লেয়ার বলতে এখানে ক্যাপসিডের কথা বলা হচ্ছে। দ্যাট প্রোটেক্টস দ্যাট ইনফরমেশন মানে সেই প্রোটিনটা বা সেই ক্যাপসিডটা ডিএনএ বা আরএনএ কে প্রোটেক্ট করে থাকে। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য প্রোটিন লেয়ার, যেটা আমাদের এখানে আলোচ্য বিষয়, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য প্রোটিন লেয়ার অ্যান্ড দ্য জেনেটিক ইনফরমেশন কামস ইন আ ভ্যারাইটি অফ প্রেজেন্টেশনস। অ্যাকচুয়ালি জেনেটিক ইনফরমেশনের থেকেও অ্যাকচুয়ালি অ্যারেঞ্জমেন্ট অফ প্রোটিনটা ভ্যারাইটি অফ প্রেজেন্টেশনে সেটা দেখতে পাওয়া যায়। কিরকম? দ্য কোর অফ দ্য ভাইরাস, ভালো করে খেয়াল কর, the core of the virus is made up of nucleic acids which then make up the genetic information in the form of RNA or DNA. Okay, and the protein layer that surround and protects the nucleic acid is called the capsid. So when a single virus is in its complete form, যেটাকে আমরা virion বলে থাকি, and has reached the full infectivity outside of the cell, it is known as a virion, যেটা বললাম। তাহলে a virus structure can be one of the following, that is icosahedral according to their capsid symmetry, বারবার বলছি icosahedral, enveloped, complex or helical। এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, আমাদের এই 4 রকমের সিমেট্রি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমি চলে আসি আইকোসাহেড্রাল। যদি বলে কোন একটা এমন একটা ভাইরাসের নাম বলো যার মধ্যে আইকোসাহেড্রাল সিমেট্রি দেখতে পাওয়া যায়, এক্সাম্পল হবে রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস ইজ রেসপন্সিবল ফর দ্য কাফিং এন্ড স্নিজিং। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে সর্দি কাশি হয়, ঠান্ডা লাগা যেটা আমরা বলে থাকি, একটু হাওয়া লাগলে বা কিছু, সেটা হচ্ছে রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস আমাদের চারপাশে সবসময় ঘুরে বেড়াচ্ছে। So these viruses appear spherical in shape, ছবিতে দেখতে পাচ্ছি আমরা, মানে দিস ভাইরাস বলতে রাইনো ভাইরাসের কথা বলছে না, এটা আইকোসাহেড্রাল ক্যাপসিড সিমেট্রি যে সমস্ত ভাইরাসের দেখতে পাওয়া যায় তাদের ইন জেনারেল কথা বলা হচ্ছে, এক্সাম্পল হচ্ছে রাইনো ভাইরাস। তাহলে আবার বলছি আইকোসাহেড্রাল সিমেট্রির মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কি, দিস ভাইরাসেস অ্যাপিয়ার স্ফেরিক্যাল ইন শেপ, নাম্বার 1, বাট আ ক্লোজার লুক, বাইরে থেকে দেখে স্ফেরিক্যাল মনে হলেও আমি যদি খুব ক্লোজার লুকে দেখি তাহলে দেখতে বোঝা যাবে ইট ইজ আইকোসাহেড্রাল, মানে ইটস আলটিমেটলি মেড আপ অফ আইকোসাহেড্রন। ঠিক আছে, দ্য আইকোসাহেড্রন ইজ মেড আপ অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস ফিউজড টুগেদার ইন আ স্ফেরিক্যাল শেপ। ফাইন, কি করে আইকোসাহেড্রাল তৈরি হয়? দ্য আইকোসাহেড্রন যেটাকে বলছি আমরা ইজ মেড আপ অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস, যারা একে অপরের সঙ্গে ফিউজ করে স্ফেরিক্যাল শেপ দিয়েছে। This is the most optimal way of forming a closed shell using identical protein subunits. ওকে, আইকোসাহেড্রালটা সবথেকে খুব প্রমিনেন্ট ক্যাপসিড সিমেট্রির মধ্যে দেখতে পাওয়া যায়। The genetic material is fully enclosed inside of the capsid, এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে রেড রেড রিবনের মতো দেখতে পাওয়া যাচ্ছে এখানে, these are the genetic material. Viruses with icosahedral structures are released into the environment when the cell dies, breaks down and lyses, thus releasing the virions. Examples of viruses with an icosahedral structure are the poliovirus, rhinovirus and adenovirus. ওকে, আশা করছি বোঝা গেছে আইকোসাহেড্রাল সিমেট্রি। আমরা একটু এবার মেন নোটে চলে যাই। কি বলছে? দিস ইজ দ্য আইকোসাহেড্রাল সিমেট্রিয়াল স্ট্রাকচার। দেখাচ্ছি আমি এখানে, আইকোসাহেড্রাল দেখিয়েছে, এই যে এটা নেকেড আইকোসাহেড্রাল বলছে, দিস ইজ দ্য আইকোসাহেড্রাল, আলাদা করে বুঝিয়েছে। ওপর থেকে একটু দেখে নিই আমার আইকোসাহেড্রাল কি বলছে। আচ্ছা, তাহলে ভাইরাস স্ট্রাকচার এন্ড সিমেট্রি এখানটা একটু দেখে নে আগে। ওই একই গল্প বলেছে, ভাইরাস স্ট্রাকচার আমি এখান দিয়ে আলাদা করে পড়ালাম না, বোঝাই যাচ্ছে। দ্য বেসিক স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ আ ভাইরাস জিনোম, এটা নিয়েও বললাম না, এটা অলরেডি আলোচনা করেছি। ডিএনএ বা আরএনএ দুটো একসঙ্গে থাকবে না, যে কোনো একটা থাকবে, ডিএনএ ভাইরাস বা আরএনএ ভাইরাস বলি। আনলাইক আদার লিভিং সেল, whereas ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইজ অলওয়েজ এ জেনেটিক মেটেরিয়াল, কিন্তু ভাইরাসের মধ্যে সেটা লিনিয়ার হতে পারে, সার্কুলার হতে পারে, ডাবল স্ট্যান্ড হতে পারে, সিঙ্গল স্ট্যান্ড হতে পারে, সিঙ্গল স্ট্যান্ড লিনিয়ার বা ডাবল স্ট্যান্ড লিনিয়ার ফর্মেও হতে পারে। যেমন এক্সাম্পল, রিও ভাইরাস ইজ আরএনএ ভাইরাস which contains a double strand RNA genome,
ওদিকে parvovirus contains single strand DNA genome, আর papovavirus contains double stranded circular DNA as genetic materials. Next, capsid. Capsid is the outer layer. Sometimes it is referred to as coat or shell. Capsid serves as the capsid serve as the uh, impan- uh, impenetrable shell around the nucleic acid core. Capsids also helps to introduce viral genome into host during infection. অর্থাৎ যখন ক্যাপসিড কোনো একটা হোস্ট সেলকে আক্রমণ করে তখন এই ক্যাপসিডটা মানে ক্যাপসিডটা ভেতরে যায় না হোস্ট সেলের মধ্যে, এমন ভাবে সেই হোস্ট সেলের মধ্যে গিয়ে আটকায় যাতে ক্যাপসিডের মধ্যে দিয়ে জাস্ট শুধুমাত্র জিনোমটা হোস্ট সেলের মধ্যে গিয়ে পৌঁছায়। এই জন্য বলছি ক্যাপসিড অলসো হেল্পস টু ইন্ট্রোডিউস দ্য ভাইরাল জিনোম ইনটু দ্য হোস্ট সেল ডিউরিং ইনফেকশন। দ্য প্রোটিন কোড, দিস ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, দ্য প্রোটিন কোড অর ক্যাপসিড, আগেই বলেছি ক্যাপসিড ইজ মেড আপ অফ protein subunits that is made up of the number of morphological similar subunits are called capsomer. এটা পরীক্ষা আসতে পারে, what are capsomer? The capsomer are nothing but the subunits of proteins that ultimately made up of the capsid. Each capsomer is further composed of protomer. এটা আগেও আলোচনা করেছিলাম। হ্যাঁ, তাহলে এই তিনটে ডেফিনেশন একটু আলাদা করে পড়ে রাখবি, একটা হচ্ছে ক্যাপসোমিয়ার, একটা হচ্ছে প্রোটোমিয়ার, একটা হচ্ছে পেপ্লোমার। ঠিক আছে, মনে রাখবি, খাতায় নোট ডাউন করে রাখ, ক্যাপসোমিয়ার, প্রোটোমিয়ার আর একটা হচ্ছে পেপ্লোমার। আচ্ছা, ক্যাপসোমিয়ার বা ক্যাপসোমার্স আর অ্যারেঞ্জড preciously and tightly together in a repetitive pattern to form the complete capsid. The number of capsomer in a capsid varies from virus to virus. The complete complex of nucleic acid and protein coat of a virus particle is called as virus nucleocapsid. Structure of capsid gives the symmetry to the virus, যেটা আমরা পড়ছি আজকে। And virus particles may be either cubical or helical or binal or complex symmetry. ঠিক আছে, এই হচ্ছে সিমেট্রি, ভেরিয়াস সিমেট্রির কথা দেখাচ্ছে এখানে, কত রকমের সিমেট্রি হতে পারে। ভেতরে এটাকে বলছি আমরা আইকোসাহেড্রাল, যেমন এটাকে বলছি, এটাকে বলছে হেলিকাল। সিমেট্রি ওয়াইজ দেখে বুঝতেই পারছিস এটা হেলিকাল, এটা হচ্ছে এনভেলপড আইকোসাহেড্রাল। দেখ এইটুকুনি নেকেট, এটাকে বলছি যেমন নেকেট আইকোসাহেড্রাল, এর মধ্যে দেখ বাইরে একটা এক্সট্রা কভারিং রয়েছে, দ্যাট ইজ কল্ড, এটা হচ্ছে এনভেলপড আইকোসাহেড্রাল। দিস ইজ এনভেলপড হেলিকাল অ্যান্ড দিস আর দ্য স্পেসিফিক অর্গানাইজেশন। আলাদা করে বোঝাচ্ছে এই ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলো, যেগুলো এখানে আমরা দেখেছি, এই যে এই ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলো কি, দিস আর দ্য ক্যাপসোমিয়ার নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে এনভেলপের গায়ে যে স্পাইক প্রোটিন থাকে, আগের দিন আলোচনা করেছি, স্পাইকস যেগুলো রিসেপ্টর হিসেবে কাজ করে হোস্ট সেলকে রেকগনিশনের জন্য, গ্লাইকোপ্রোটিন ইন নেচার। আর এনভেলপ ইজ মেড আপ অফ প্রোটিন প্লাস লিপিড। ওকে, মানে এনভেলপ আমরা আগের দিনই পড়েছি, এনভেলপ ইজ ডিরাইভ ফ্রম দ্য হোস্ট সেল মেমব্রেনস, প্রোটিন অ্যান্ড লিপিড। ঠিক আছে, তার গায়ে স্পাইক প্রোটিন থাকে যা হোস্ট সেল রেকগনিশনের ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করে থাকে। Symmetry refers to the, কাকে বলছে, symmetry refers to the way in which capsomer units are arranged in viral capsid. যদি বলে, যদি বাই চান্স প্রশ্ন আসে পরীক্ষায়, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ভাইরাল সিমেট্রি, তখন বলবি যে সিমেট্রি আর কিছুই নয়, দ্য স্পেশিয়াল বা বলবি দ্য স্পেসিফিক বা দ্য প্যাটার্ন, দ্য অ্যারেঞ্জমেন্ট, ওকে, দ্য প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট বা দ্য প্যাটার্ন অর অ্যারেঞ্জমেন্ট অফ দ্য প্রোটিন সাব ইউনিটস, যাকে আমরা এক কথায় বলছি দ্য ক্যাপসোমিয়ার ইউনিটস। ঠিক আছে, ভাইরাল ক্যাপসিডের মধ্যে কোন বেসিসে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বা কিভাবে অ্যারেঞ্জড হয় তার উপর, তাকেই আমরা সিমেট্রি বলে থাকি। Generally, two kinds of symmetry are recognized in the viruses which corresponds to the two primary shape. মানে in general, broader way তে একটাকে বলি আমরা rod and spherical shape of the virus, মানে শেপ ওয়াইজ। আবারও বলছি, সিমেট্রি যেমন একটা শেপও দেয়, তো সিমেট্রির ভেতরে ইন ডিটেল স্টাডি করলে তখন সেখানে আমরা আইকোসাহেড্রাল, হেলিকাল, কমপ্লেক্স বা এনভেলপ পেয়ে থাকি। কিন্তু আমরা যদি আউটার লুকটা দেখি অ্যাজ আ হোল, সেটা আইকোসাহেড্রাল হোক বা হেলিকাল হোক, হোয়াট এভার, কিন্তু শেপ ওয়াইজ যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দু রকমের শেপ দেখতে পাই, একটা হচ্ছে রড, একটা হচ্ছে স্ফেরিক্যাল। ওকে, then rod shaped virus have helical symmetry and spherical shaped virus have icosahedral symmetry. মানে মেন হচ্ছে কিন্তু এই দুটো। ঠিক আছে, একটা হচ্ছে আইকোসাহেড্রাল, একটা হচ্ছে হেলিকাল। এবার তার গায়ে এনভেলপ থাকবে কি থাকবে না তার উপর বেস করে আমরা এনভেলপ বা কমপ্লেক্স সিমেট্রি বলতে পারি ওগুলো। তাহলে এখানে আমরা এখানে কয়েকটা ছোট ছোট ইনফরমেশন বলেছি, আমরা আইকোসাহেড্রালটা পড়েছি কাকে বলে, এখানে আরেকবার একটু পয়েন্ট ওয়াইজ দেখে নিই। An icosahedral is a polygon with 12 vertices, 12টা কর্নার থাকে, 20 facet মানে 20টা সাইডস and 30 edges. Each facet মানে প্রত্যেকটা সাইড is an each side is an equilateral triangle. Icosahedral capsid is the most stable and found in the human pathogenic virus, for example adenovirus, picornavirus,
papovavirus, herpes virus, etc. Icosahedral capsids are of two types, একটা পেন্টাগন মানে পেন্টাগোনাল ক্যাপসোমিয়ার যদি আমরা দেখি এট দ্য ভার্টিসেস, আর হেক্সাগন যদি আমরা হেক্সাগোনাল দেখি, ছটা বা পাঁচটা করে। ওকে, দ্যাট ইজ কল্ড আইকোসাহেড্রাল সিমেট্রি। আচ্ছা, নেক্সট আমরা এখানে চলে যাই আবার যেখান থেকে পড়ছিলাম আইকোসাহেড্রালের পর। নেক্সট আমরা দেখে নিই, অসুবিধা নেই, পরপরও পড়তে পারি আমরা। এনভেলপ দেখতে পাচ্ছি আমরা ছবিটা, খুব সুন্দর ছবি এটা এনভেলপের। হেপাটাইটিস সি ভাইরাসের মধ্যে দেখতে পাওয়া যায়। দিস ভাইরাস স্ট্রাকচার ইজ আ কনভেনশনাল আইকোসাহেড্রাল, মানে এটাও কিন্তু একটা আইকোসাহেড্রাল, কিন্তু আগেরটা ছিল হচ্ছে নেকেড আইকোসাহেড্রাল, মানে শেপটা কিন্তু স্ফেরিক্যালি। ওই জন্য বলছি দিস ভাইরাস স্ট্রাকচার ইজ আ কনভেনশনাল আইকোসাহেড্রাল or helical structure that is surrounded by a lipid bilayer membrane. Okay, lipid bilayer membrane কেন বুঝতেই পারছিস, meaning the virus is encased or enveloped. The envelope of the virus is formed when the virus is exiting the cell via budding, and the infectivity of these viruses is mostly dependent on the envelope. The most well-known examples of the envelope viruses are the influenza, hepatitis C, and HIV. এখানেও মেন নোটটাতে আলাদা করে বলার কিছু আছে বলে আমার মনে হয় না। এনভেলপকে নিয়ে আলাদা করে এখানে কোনো কথা বলা হয়নি, এনভেলপ নিয়ে আলাদা করে বলা হয়েছে আলাদা জায়গায়। এই যে এনভেলপ, যে সাম ভাইরাস কন্টেন্স এনভেলপ দ্যাট সারাউন্ডস দ্য নিউক্লিওক্যাপসিড, মানে এটাকে ঠিক তুই সিমেট্রি বলতে পারিস, যেহেতু এনভেলপ ইজ মেড আপ অফ প্রোটিন লিপিড বাইলেয়ার, সুতরাং এখানে প্রোটিন আর লিপিডের অ্যারেঞ্জমেন্টের উপরই জোর দেওয়া হচ্ছে, কারণ মেন সিমেট্রি কিন্তু অলরেডি ক্যাপসিড, কিন্তু এখানে মানে ক্যাপসিড আর এনভেলপ কিন্তু সেম নয়, এটা মাথায় রাখিস। কিন্তু ক্যাপসিড ইজ সামথিং ডিফারেন্ট, এন্ড তার বাইরে বাইরে এক্সট্রা কাভারিং রয়েছে বলে ক্যাপসিডের রেসপেক্ট এটাকে একটা সিমেট্রি ধরা হয়। বাট এনভেলপ কিন্তু খুব স্ট্রিক্টলি যদি ধরা হয় তাহলে এনভেলপ কিট কিন্তু আমরা সিমেট্রি নাও ধরতে পারি এটা, যেহেতু আলটিমেটলি ইট গিভস আ শেপ টু দ্য ভাইরাস, তাই এটাকে কখনো কখনো সিমেট্রি হিসেবে অ্যাকোয়ার মানে ধরা হয়ে থাকে। তো সেটাই বলছে যে সাম ভাইরাস কন্টেন্স এনভেলপ দ্যাট সারাউন্ডস নিউক্লিওক্যাপসিড, দ্য ভাইরাস উইদাউট এনভেলপ ইজ কল্ড দ্য নেকেড ভাইরাস। The envelope is a bilayer of lipoprotein and glycoprotein. The envelope is acquired by the progeny virus from the host cell কখন, during budding, যখন ভাইরাসটা বেরিয়ে আসছে হোস্ট সেল থেকে বাডিং প্রসেসের দ্বারা, তখন ওই হোস্ট সেলের মেমব্রেন থেকে লিপিড আর প্রোটিনটাকে অ্যাকোয়ার করে সেখান থেকে ও এনভেলপ বানিয়ে নেয়। ইন সাম ভাইরাস দ্য গ্লাইকোপ্রোটিন প্রজেক্টস আউট ইন দ্য ফর্ম অফ আ স্পাইকস, তখন তাকে বলি আমরা পেপ্লোমিয়ার, যে ডেফিনেশনটা আমি একটু আগে মনে রাখার জন্য বলছিলাম পেপ্লোমিয়ার কাকে বলে। Some of the peplomers or glycoprotein spikes such as hemagglutinin and neuraminidase, যেটা আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাই, that are involved in the binding of virus to the host cell. The peplomers are very important. They are the indicators of recognizing of the host cell, the specific host cell. আচ্ছা, সাম ভাইরাস কন্টেন্স এনজাইমস হুইচ প্লে সেন্ট্রাল রোল। এনজাইম নিয়ে আমার এখানে আলাদা করে বলার কিছু নেই, আমরা সিমেট্রি পড়ছিলাম, আমাদের এনভেলপ সিমেট্রি আমরা দেখতে পেলাম, ছবিতেও আমাদের মনে হয় ক্লিয়ার হয়েছে অনেকটা। নেক্সট আমাদের দুটো সিমেট্রি বাকি আছে, একটা হচ্ছে হেলিক্যাল, একটা হচ্ছে কমপ্লেক্স। হেলিক্যাল সিমেট্রি কি, দ্য ক্যাপসোমিয়ার্স and nucleic acids are wind together to form a helical or spiral tube like structure. Most of the helical viruses are enveloped and all are RNA virus generally. The typical virus with helical symmetry is tobacco mosaic virus TMV, which is a RNA virus with 2130 identical capsomeres arranged in a helix. ঠিক আছে, আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই, এখান থেকে এই নোটটা থেকে একটু দেখে নেবো হেলিক্যাল সিমেট্রি কথা কি বলছে। দেখতে পাচ্ছি আমরা ছবি এখানে সুন্দরভাবে, এই হচ্ছে জেনেটিক মেটেরিয়াল ব্লুটা, আর বাইরের গ্রিনটা হচ্ছে প্রোটিন লেয়ার। এটা 11-12 এর পরীক্ষাতেও বোধহয় কোনো এক্সাম এই এক্সপেরিমেন্টও পড়েছিলিস, আরএনএ ইজ এ জেনেটিক মেটেরিয়াল। আচ্ছা, দিস ভাইরাস স্ট্রাকচার হ্যাজ আ ক্যাপসিড with a central cavity or hollow tube that is made by proteins arranged in a circular fashion, creating a disc-like shape. The disc shapes are attached helically, creating a tube with room for the nucleic acid in the middle. All filamentous viruses are helical in shape. They are usually 15 to 19 nanometer wide and range in length from 300 to 500 nanometer, depending on the genome size. An example of a virus with a helical symmetry is the tobacco mosaic virus. Example গুলো পড়ে রাখবি ভালো করে। Last but not the least is the complex virus. As a good example is the bacteriophage, যেটা নিয়ে আমরা পরবর্তীকালে অনেক আলোচনা করব, lambdaphage. These virus structures have a combination of icosahedral and helical. খেয়াল করে দেখ উপরটা ভালো করে খেয়াল করে দেখ, উপরের পোর্শনটা হচ্ছে আইকোসাহেড্রাল, তলাটা হচ্ছে হেলিকাল। যেহেতু এখানে দ্য হাইব্রিড অফ দ্য টু ডিফারেন্ট টাইপস অফ সিমেট্রি অবজার্ভ, তাই একে আমরা কমপ্লেক্স সিমেট্রি বলে থাকি। ওই জন্য বলছি দিস ভাইরাস স্ট্রাকচারস হ্যাভ আ কম্বিনেশন অফ আইকোসাহেড্রাল এন্ড হেলিকাল শেপ and may have a complex outer wall or head tail morphology. The head tail morphology structure is unique to viruses that only infect bacteria,
যারা শুধুমাত্র ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করতে পারে। 1 মিনিট ধরতে, একটুখানি ফোন আসছে একটা। হ্যালো। হ্যাঁ। আমরা কোথায় ছিলাম? কমপ্লেক্স সিমেট্রি দেখছিলাম আমরা। তাহলে এই হেড টেল মরফোলজি, বারবার বলছি এটা, যেটা হেড টেল মরফোলজি স্ট্রাকচার ইজ ইউনিক টু ভাইরাসেস দ্যাট অনলি ইনফেক্ট ব্যাকটেরিয়া। মাথায় রাখবি এটা। এই হেড টেল মরফোলজি ওয়ালা ভাইরাস শুধুমাত্র ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করতে পারে এবং তাদেরকে আমরা ব্যাকটেরিওফাজেস বলে থাকি। দ্য হেড অফ দ্য ভাইরাস হ্যাজ অ্যান আইকোসাহেড্রাল শেপ উইথ আ হেলিক্যাল শেপ টেল। দ্য ব্যাকটেরিওফাজেস ইউজেস ইটস টেল, দেখতে পাচ্ছি আমরা এখানে টেল ফাইবার্স, আগেও পড়েছিস, টু অ্যাটাচ টু দ্য ব্যাকটেরিয়াম, ক্রিয়েটস আ হোল ইন দ্য সেল ওয়াল and then inserts its DNA into the cell using the tail as a channel. The pox virus is one of the largest viruses in size and has a complex structure with a unique outer wall and capsid. One of the most famous types of pox virus is the various virus which causes small variola, হ্যাঁ ভ্যারিওলা ভাইরাস যাকে বলি, যারা স্মল পক্স কজ করে থাকে। বল, বুঝতে পেরেছিস? এই হচ্ছে, সরি, দ্যাটস অল অ্যাবাউট অফ দ্য সিমেট্রি অফ দ্য ভাইরাসেস। তাহলে এখানেও আলাদা করে বলা রয়েছে, তো বলার কিছু নেই। কমপ্লেক্স, এই যে সাম ভাইরাস আর মোর কমপ্লেক্স বিন কম্পোজড অফ সেভারাল সেপারেট ক্যাপসোমিয়ার উইথ সেপারেট শেপ অ্যান্ড সিমেট্রি. They do not have either icosahedral or helical due to the complexity of their capsid structure, bacteriophage বা pox virus. ওকে, এছাড়া এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি। আহ, মানে কমপ্লেক্স সিমেট্রির মধ্যে একটা টাইপ অফ সিমেট্রি পড়ে যাকে আমরা বাইনাল সিমেট্রি বলে থাকি। কিছু টি ইভেন ব্যাকটেরিওফাজেস রয়েছে, মানে T2 T4 নাম শুনেছিস নিশ্চয়ই। দে হ্যাভ দ্য কমপ্লেক্স সিমেট্রি ইনক্লুডিং হেড অ্যান্ড টেল. The most complicated virus in terms of structures are some bacteriophages which possesses icosahedral head and helical tail. Such structure is called the binal symmetry. ঠিক আছে, মানে এই কমপ্লেক্স সিমেট্রিটাকে আমরা অনেক সময় বাইনাল সিমেট্রিও বলতে পারি। মানে কমপ্লেক্সটাকে না বলে বাইনাল বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি হেড আর টেল দুটো অংশ থাকে বলে এটাকে বাইনাল কথাটা এসছে, বাই কথাটা এখান থেকে এসছে, ঠিক আছে, দুটো, দ্যাটস ওয়াই। বল, এনি ডাউট, না বুঝেছিস? বুঝতে পেরেছিস? আমি আবার বলছি, এই টপিকটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে ক্লাসিফিকেশন অফ ভাইরাস অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপসিড সিমেট্রি। তখন কিন্তু আইকোসাহেড্রাল যতগুলো ইনফরমেশন পারবি পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবি উইথ এক্সাম্পল। মানে আইকোসাহেড্রাল, হেলিকাল, এনভেলপড অ্যান্ড কমপ্লেক্স। আর তার সঙ্গে যে ডেফিনেশন গুলো বললাম, ক্যাপসোমিয়ার, পেপ্লোমার, বারবার বলছি, আর একটা হচ্ছে প্রোটিওমার্স। ওকে, তাহলে এগিয়ে যাচ্ছি। নেক্সট, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, দেখ, ওয়াই আর দ্য নেকেড ভাইরাসেস মোর টলারেন্ট দেন এনভেলপ ভাইরাসেস? আবার বলছি, ওয়াই আর নেকেড ভাইরাসেস মোর টলারেন্ট দেন এনভেলপ ভাইরাসেস? কি বলছে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। বলছে, দেখ, the viruses are tolerant or sensitive to heat, ডিটারজেন্ট, সলভেন্টস, অ্যালকোহলস এটসেট্রা। তাই নয় কি? বটেই। এবং সেই জন্যই আমরা তোমার স্যানিটাইজার দিয়ে হাত সবসময় রাব করছি বা ডিটারজেন্ট দিয়ে আমরা আমাদের জামা কাপড় কাচ্ছি। কেন? আহ, কারণ আমরা ধরে নিচ্ছি যে ভাইরাস আর সেন্সিটিভ, কিন্তু যদি ভাইরাস টলারেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যেত। বলছে কি, দেখ, enveloped viruses mean they have outer lipid layer of glycoprotein and lipoproteins, যাদের envelope রয়েছে, হ্যাঁ, that can be neutralized easily by various chemical and physical agents, and the markers or receptors usually located on that envelope which recognize the host cells. ভালো করে বোঝ, যেহেতু এনভেলপটা তৈরি হয় প্রোটিন আর লিপিড দিয়ে, আর আমরা যদি ডিটারজেন্ট বা
স্যানিটাইজার হোয়াটএভার, মানে অ্যালকোহলস বা ইথানল এমন কিছু সলভেন্ট ইউজ করে থাকি, তাহলে প্রোটিন আর লিপিড কিন্তু খুব ইজিলি ডিজলভ হয়ে যায় আমরা যদি একটা সার্টেন পার্সেন্টেজ অফ প্রোটিন বা লিপিড ইউজ করে থাকি। ওকে, তো সেক্ষেত্রে এনভেলপ ভাইরাসের এনভেলপটা কিন্তু খুব সহজেই ডিজলভ হয়ে যায় ইন প্রেজেন্স অফ দোজ সলভেন্টস। ফাইন। এবার মাথায় রাখ, এনভেলপ ভাইরাসদের ক্ষেত্রে the recognizing ability of the virus is totally depend the recognizing ability of the virus is depend on the presence of the receptors that are located on the surface of the envelope, যেটাকে আমরা পেপ্লোমার্স বলি, গ্লাইকোপ্রোটিন স্পাইকস। ঠিক আছে, তাহলে যদি এনভেলপটাই নষ্ট হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি স্পাইকস অলসো গেট লস্ট, স্পাইকটাও নষ্ট হয়ে যাবে, তাহলে ভাইরাস তার হোস্ট খুঁজে পেতে কিন্তু অসুবিধা হবে, বা ভাইরাস ইজ নট বি এবল টু ফাইন্ড আউট দেয়ার হোস্ট। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ, মানে কোনো একটা ভাইরাস যদি এনভেলপ ভাইরাস হয় তাকে কিন্তু খুব সহজেই মেরে ফেলা যায়, কথাটা বলতে পারি আমরা। তাহলে বলছে সো ফর ভাইরাল হোস্ট ইন্টারাকশন, হ্যাঁ এই যে এখান থেকে, সো ফর ভাইরাল হোস্ট ইন্টারাকশন অ্যান্ড বাডিং or release of viral progeny from the host cell, this viral envelope has a vital role, কি তাই তো? that is why they are less tolerant that is why they are less tolerant to such agents than the naked ones. In naked viruses, since the lipid content is negligible, so they exhibit a bit good resistance to various agents. Fine. অর্থাৎ তারা কিন্তু হাই, যাদের এনভেলপ নেই, নন এনভেলপ ভাইরাস, তারা কিন্তু হাই লেভেল অফ রেজিস্ট্যান্স দেখায় এক্ষেত্রে। উত্তরটাকে আমরা আরেকভাবেও বলতে পারি যে an envelope virus has its attachment tools which are as a rule glycoproteins within its envelope, and the envelope is sensitive to lipid solvents so that the capsid if deprived of the envelope, মানে ইজিলি যদি আমি করে দিই তাহলে may not be able to attach or interact with the cell surface receptors. অন্যদিকে non-enveloped particles possesses their attachment tool which is a suitable domain of one or several capsid protein. মানে নন এনভেলপ ভাইরাসদের ক্ষেত্রে রিসেপ্টরটা থাকে ক্যাপসিডস এর মধ্যেই, সেটা এক বা একাধিক প্রোটিন সাবইউনিটের মধ্যে অ্যাটাচ থাকে as an integral part of the virion. Thus unenveloped virions interact with the cell surface receptor but are not sensitive to the lipid solvents. বোঝা গেছে? না বুঝতে পারলে বল, আবার বুঝিয়ে দেবো। তাহলে যদি প্রশ্ন আসে যে এনভেলপড আর নন এনভেলপ ভাইরাস কারা বেশি মানে ভয়ানক, প্রশ্ন হবে কিন্তু নন এনভেলপ ভাইরাস। ঠিক আছে, এনভেলপ ভাইরাস কিন্তু আমাদের জন্য অতটা ক্ষতিকারক নয়। যদি আমরা এই সমস্ত প্রিকশনারি মেজারমেন্ট আমরা যদি নিয়ে থাকি তাহলে এনভেলপ ভাইরাসকে সহজেই কিন্তু আমরা অ্যাটলিস্ট প্রতিহত করতে পারি রাদার দ্যান দ্য আনএনভেলপড ভাইরাসেস। দেখ বুঝতে পেরেছিস কিনা, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি বুঝে থাকিস দেখ, কোনো প্রশ্ন আছে কি বল? কোনো প্রশ্ন নেই? তোরা বাড়িতে পড়াশোনা করছিস তো, তোদের কোনো প্রশ্ন নেই থাকে না, আমি এটাই আশ্চর্য হয়ে যাই বাবা। প্রশ্ন কেন করিস না রে? প্রশ্ন করা উচিত আমার তো মনে হয়। আচ্ছা, তাহলে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা বলেছিলাম 4 আর 5 নম্বর টপিক পড়বো, 4-5 যেহেতু এগিয়ে মানে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল, তাহলে আমরা এবার চলে যাচ্ছি কিন্তু আমাদের ক্লাসিফিকেশন অফ ভাইরাসের ক্ষেত্রে। টপিক 6টা আমরা পরে পড়বো, আমরা লাস্ট টপিকটা আগে পড়ে নিচ্ছি। লাস্ট টপিকটা কি? ভাইরাল ট্যাক্সোনমি, দ্যাট ইজ ক্লাসিফিকেশন এন্ড নোমেনক্লেচার অফ ডিফারেন্ট গ্রুপস অফ ভাইরাসেস। খেয়াল করবি এটা। ঠিক আছে, ক্লাসিফিকেশনে যাচ্ছি আমরা। ক্লাসিফিকেশন আর নোমেনক্লেচার, এটা না, কোন থেকে এটা না। আচ্ছা খেয়াল কর, দেখাচ্ছে, আমি দেখিনি কোনটা কোনটা বলবো, সবটা তো বলবো না। এটাও লাগবে না।
ঠিক আছে। আচ্ছা খেয়াল কর, প্রথমে আমি কয়েকটা জায়গা থেকে আগে বলি, তারপরে বলবো ক্লাসিফিকেশন অফ ভাইরাস। কি করে আমরা ভাইরাসকে ক্লাসিফাই করে থাকি? অ্যানিমেল ভাইরাস, প্লান্ট ভাইরাস অ্যান্ড ফাজেস। দেখতে পাচ্ছিস? দেখ, জেনারেল প্রপার্টিস অফ ভাইরাস, এটা নিয়ে আমি আলাদা করে আর বললাম না, কারণ এগুলো তোরা সবই অলরেডি পড়ানো হয়ে গেছে। মরফোলজি অফ আ ভাইরাস, ছবিটা আরেকবার দেখে নিতে পারিস। মার্কিং করা আছে জেনেটিক মেটেরিয়াল নিউক্লিক অ্যাসিড, তার বাইরে রয়েছে ক্যাপসিড, ঠিক আছে, তার মধ্যেই থাকে ম্যাট্রিক্স প্রোটিনস, আর একদম বাইরে দেখ দেখতে পাচ্ছি এনভেলপড দ্যাট ইজ ডিরাইভড ফ্রম দ্য হোস্ট সেল মেমব্রেনস ইনসার্টেড উইথ ভাইরাল গ্লাইকোপ্রোটিন। লেখাটা দেখে নে। দ্য কমপ্লিট fully developed infectious viral particle is known as the virion. The virion consists of the nucleic acid core called the genome, which is surrounded by a protein coat called the capsid. The capsid together with the nucleic acid is called nucleocapsid. Some viruses are covered with the other protective covering called as an envelope. Introduction of the classification of virus. কার কার উপর বেস করে আমরা ভাইরাসকে ক্লাসিফাই করতে পারি ভালো করে খেয়াল কর। Virion morphology, physicochemical properties of the virion, virus genome properties, protein properties, genome organization and the site of replication wise, specific surface structure, natural host range, pathogenicity, pathology and mode of transmission and vector relationship. In principle, each of the above characters can be used for the classification of virus, but the chemical nature of the nucleic acid plays the most important role in classifying the virus. মানে আগের স্লাইডে আমরা যে এতগুলো টাইপস অফ ক্লাসিফিকেশনের ক্রাইটেরিয়া দেখলাম, তার মধ্যে সবথেকে জাস্টিফাইড ক্রাইটেরিয়া হলো দ্য কেমিক্যাল নেচার অফ দ্য নিউক্লিক অ্যাসিড। বারবার বলছি, কেমিক্যাল নেচার বলতে ডিএনএ না আরএনএ রয়েছে, সেটা সিঙ্গেল স্ট্র্যান্ড না ডাবল স্ট্র্যান্ড, সেটা লিনিয়ার না সেটা সার্কুলার, দ্যাট ইজ প্লে দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল। এবং এটাকে প্রথম নোটিস করেছিলেন যে সায়েন্টিস্ট, তার নাম ডেভিড বাল্টিমোর, ঠিক আছে, এবং তার যে ক্লাসিফিকেশন সিস্টেম তাদেরকে আমরা বাল্টিমোর ক্লাসিফিকেশন সিস্টেম বলে থাকি, এন্ড দ্যাট ইজ মোস্টলি অর হাইলি অ্যাকসেপ্টেড নাওয়াডেজ। তাহলে ইন দ্য ইয়ার অফ 1971 ডেভিড বাল্টিমোর proposed a classification that was based on the, আসতে পারে কিন্তু, যে ডেভিড বাল্টিমোর ক্লাসিফিকেশনের বেসিসটা কি, based on the nature of the virus genome and their mode of replication and their gene expression, যেটা আমরা জিন এক্সপ্রেশন চ্যাপ্টারটা অলরেডি আমরা পড়েছি, ল্যাক অপারেন বা ট্রিপ্টোফ্যান অপারেন জিন কিভাবে এক্সপ্রেসড করে বা তার রেগুলেশন কি করে হয়। এনিওয়েজ, তো তার উপর বেস করে কি ধরনের জিনোম রয়েছে, তার এক্সপ্রেশন মোডটা কি, সে কিভাবে রেপ্লিকেশন করে থাকে, তার উপর বেস করে বাল্টিমোর ক্লাসিফিকেশন করেছিল। কি করছে বাল্টিমোর, কি বলছে, বলছে অ্যাকর্ডিং টু দ্য বাল্টিমোর ক্লাসিফিকেশন সিস্টেম অফ ভাইরাস, অল ভাইরাসেস আর ডিভাইডেড ইনটু 7 ক্লাসেস, 7টা ক্লাসে উনি ভাগ করছেন। কি রেসপেক্টে ভাগ করছে ভাই? অন দ্য বেসিস অফ দেয়ার মেকানিজম অফ এমআরএনএ সিনথেসিস। ঠিক আছে, এমআরএনএ মানে ডিএনএ থেকে এমআরএনএ মানে জেনেটিক মেটেরিয়াল কি, হোয়াট এভার দ্য জেনেটিক মেটেরিয়াল কি, সেটা ইজ নান অফ আওয়ার বিজনেস। সে এমআরএনএ টা কিভাবে তৈরি করছে আসবো পরে। তারপর রেপ্লিকেশন স্ট্র্যাটেজি অ্যান্ড ওয়েদার দ্য জিনোম ইজ সিঙ্গেল অর ডাবল স্ট্র্যান্ডেড নিউক্লিক অ্যাসিড, এর উপর বেস করে। তাহলে মাথায় থাকবে, যদি বলে রাইট ডাউন দ্য বেসিস অফ বাল্টিমোর ক্লাসিফিকেশন সিস্টেম, পারলে খাতার মধ্যে নোট ডাউন করে রাখ। মেকানিজম অফ এমআরএনএ সিনথেসিস, রেপ্লিকেশন স্ট্র্যাটেজি, আর তার সঙ্গে জিনোমটা সিঙ্গেল না ডাবল স্ট্র্যান্ডেড নিউক্লিক অ্যাসিড, তার উপর বেস করে। This scheme takes no account of their biological properties and groups very different variants together in the same class. For আবার বলছি, this scheme takes no account of their biological properties, অর্থাৎ বায়োলজিক্যাল প্রপার্টির উপরও কিন্তু মাথা ঘামায় না, and groups very different variants together into the same class. ওকে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাইরাস কিন্তু সেম ক্লাসে আসতেই পারে, তাদের যদি কেমিক্যাল নেচার অফ দ্য নিউক্লিক অ্যাসিড সেম হয়। ফর এক্সাম্পল, যেমন বলছে ব্যাকটেরিওফাজেস এন্ড অ্যানিমাল ভাইরাস, দুটো সম্পূর্ণ আলাদা, কারণ একটা ব্যাকটেরিয়াকে হোস্ট হিসেবে নেয় তো একটা অ্যানিমালকে, কিন্তু তারা কিন্তু সেম ক্লাসের মধ্যে বিলং করতে পারে, অলদো দে আর টোটালি ডিফারেন্ট ইন স্ট্রাকচারস এন্ড বায়োলজি। অর্থাৎ বাল্টিমোর ক্লাসিফিকেশন কখনোই স্ট্রাকচার বা বায়োলজির উপর এমফাসাইজড দেয় না, সে যদি এমফাসাইজ দেয় সেগুলো আমরা আলোচনা করলাম। এটাকে বলি আমরা আইসিটিভি। দ্য আইসিটিভি মানে ইন্টারন্যাশনাল কাউন্সিল, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মানে ভাইরোলজিস্ট যাকে বলে, এটা একটা মেন সেন্টার। ওকে, the ICTV uses Baltimore scheme along with other parameters to place
হবে to place viruses into families and genera. By 1995, the ICTP has organized more than 4,000 animal viruses into 71 families, 11 subfamilies, and 175 genera. ভাইরাসকে তিনটে মেজর ক্যাটাগরিতে ভাগ করা যায়। অ্যানিমাল ভাইরাসকে বলি আমরা জুফ্যাজিনি, প্লান্ট ভাইরাসকে বলি ফাইটোফ্যাজিনি, অ্যান্ড ব্যাকটেরিয়াল ভাইরাসকে বলি আমরা শুধুমাত্র ফ্যাজিনি। ফাইটো মানে প্লান্ট, জু মানে অ্যানিমাল। কারেন্টলি টু মেন ক্লাসিফিকেশন সিস্টেম হ্যাভ বিন ইউজড, একটাকে বলি বাল্টিমোর, একটাকে বলি আমরা আইসিটিভি ক্লাসিফিকেশন সিস্টেম। ঠিক আছে, এক মিনিট ধর, আমি আসছি। আচ্ছা, এবার আমরা বাল্টিমোর ক্লাসিফিকেশন সিস্টেমে চলে আসছি। বাল্টিমোর ক্লাসিফিকেশন সিস্টেমটা ভালো করে দেখ। It is a classification system based on the combination of their nucleic acids, standardness, single and double stranded sense, and method of replication. It places the virus into 7 groups. প্রথমে দেখ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। এবার সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ ভাইরাস বলার সঙ্গে সঙ্গেই বলছে এটা প্লাস স্ট্র্যান্ড অর দ্য সেন্স স্ট্র্যান্ড। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস প্লাস প্লাস স্ট্র্যান্ড single strand RNA virus, negative strand single strand RNA virus, single strand RNA reverse transcriptase virus, আর একটা double stranded RNA double stranded DNA RT virus। তোদের এটা আইডিয়া আছে কিনা আমাকে একটু বল, যে প্লাস স্ট্র্যান্ড মাইনাস স্ট্র্যান্ড বলতে আমরা কি বুঝি, আর সেন্স আর অ্যান্টিসেন্স বলতে আমরা কি বুঝি, এটা আগে আইডিয়া আছে কিনা আমাকে বল, বা কারোর যদি আইডিয়া থেকে থাকে আমাকে বল। আইডিয়া আছে? প্লাস নো আর স্যার, হ্যাঁ বল, আছে? নেই। এনিওয়ান? প্রতিভা, জানিস? প্লাস স্ট্র্যান্ড বলেছিলাম বোধহয় কোনো একদিন, নাকি স্যার ভুলে গেছি। বলেছিলাম না? কোনো একদিন কোনো ক্লাসে তোদের বলেছিলাম না, কাদের বলেছিলাম আমার ঠিক মনে নেই। কাকে বলে বল? 11-12 পড়িসনি না প্লাস স্ট্র্যান্ড বা নেগেটিভ স্ট্র্যান্ড, পড়িসনি বোধহয়। স্যার একটু বলার চেষ্টা করব। হ্যাঁ নিশ্চয়ই, আমি শুনতে চাইছি তো, এটাই তো বড় ব্যাপার। স্যার ডিএনএ থেকে যখন ডাইরেক্ট এমআরএনএটা হচ্ছে তখন কি সেটা পজিটিভ সেন্স হয়? বাইরে হচ্ছে মানে একটু বুঝিয়ে বল, বুঝলাম না। মানে স্যার যখন ডিএনএ থেকে একেবারে মানে কি বলবো ইন্টারমিডিয়েট মানে স্যার মানে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড যদি না থাকে মানে ডাইরেক্ট যদি ডিএনএ থেকে এমআরএনএটা হয় তাহলে কি সেটা পজিটিভ সেন্স? না, হলো না ঠিক বাবা, তাও চেষ্টা করেছিস, এটাই আচ্ছা এটাই অনেক বড় ব্যাপার, এটাই অনেক বড় ব্যাপার। এনিওয়ান, আর কেউ একটু চেষ্টা করবি? আগে আমাকে সেন্স আর অ্যান্টি সেন্সের গল্পটা বল, তারপর আমি আসছি। আচ্ছা স্যার, ট্রাই করব। হ্যাঁ বল, চেষ্টা কর। আচ্ছা মানে আমাদের ডিএনএ টা তো একটা স্পেসিফিক ডিরেকশনে আমাদের নিউক্লিক অ্যাসিড গুলো মানে পরপর পরপর জোড়ে, মানে ঠিক যেমন 5 প্রাইম টু 3 প্রাইম আর একটা 3 প্রাইম টু 5 ঠিক প্রাইম। ঠিক ঠিক আচ্ছা এটা কি মানে সেন্স স্ট্র্যান্ড মানে কি মানে একটা ওই 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, আর অ্যান্টিসেন্স মানে উল্টোটা, এটা কি? এটা অন্য একটা কিছু নাম ছিল না না 11 না 12 না এ। না না, হলো না ঠিক। ওটাকে ওটাকে অ্যাকচুয়ালি লিডিং স্ট্র্যান্ড বা ল্যাগিং স্ট্র্যান্ড বলে। হ্যাঁ হ্যাঁ তুই হ্যাঁ। যেটা বললি সেটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড বা ল্যাগিং স্ট্র্যান্ড। ও 5 প্রাইম টু হ্যাঁ 3 হ্যাঁ, প্রাইমটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, আর উল্টোটা হলো ল্যাগিং ল্যাগিং। স্ট্র্যান্ড, যেটাকে আমরা ওকাজাকি রেপ্লিকেশনের সময় ওকাজাকি ফ্র্যাগমেন্টও বলে থাকি আমরা। খেপে খেপে তৈরি হয়, পড়েছিলিস বোধহয় এটা। হ্যাঁ আহ, এবার তাহলে এনিওয়ান, আমি তাহলে বলছি, একটু বোঝার চেষ্টা কর। আমি যেন একটা ছবি দেখছিলাম, যদি বোঝাতে পারতাম। কাকে বলে সেন্স স্ট্র্যান্ড, আমি আগে মুখে বলে দিই তারপর বলছি, ছবি দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবি না। কারণ এটা না বুঝলে সেন্স অ্যান্টিসেন্স আর নেগেটিভ পজিটিভ স্ট্র্যান্ড না বুঝলে বাল্টিমোর ক্লাসিফিকেশন বোঝার কোনো মানে হয় না। ধর ডিএনএ তো ডাবল স্ট্র্যান্ডেড, তোরা একদম ঠিক বলেছিস, বা কিছুটা বলার যারা চেষ্টা করেছিস আমি তাদেরকে মানে বলি, ভালো বলছি। ডিএনএ ইজ ডাবল স্ট্র্যান্ডেড, তার মধ্যে একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, একদম ঠিক বলেছিস, কোনো সন্দেহ নেই। এবার আমাকে বল, ডিএনএ থেকে যখন এমআরএনএ হয়, এমআরএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ড না ডাবল স্ট্র্যান্ড তৈরি হয়, সেটা আমাকে বল। এইটুকু তো আইডিয়া আছে স্যার যে, সিঙ্গেল স্ট্র্যান্ড। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ডিএনএ থেকে যে এমআরএনএটা তৈরি হচ্ছে সেটা সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াটাকে আমরা কি বলি
বল, পারবি তো কোনো, ছোট ছোট উত্তর প্রশ্ন জিজ্ঞেস করছি আমি। ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ভেরি গুড। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াটাকে ট্রান্সক্রিপশন বলি। তাহলে এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড এমআরএনএ তৈরি হচ্ছে, এটা কোন ডিরেকশনে তৈরি হচ্ছে? মানে 5 প্রাইম থেকে 3 প্রাইম না 3 প্রাইম থেকে 5 প্রাইম যে এমআরএনএটা তৈরি হয়? যদি 5 প্রাইম টু 3 প্রাইমের যদি থেকে তৈরি হয় তাহলে 3 প্রাইম টু 5 প্রাইমে এমআরএনএ তৈরি হবে। সবসময় এমআরএনএটা ইন জেনারেলি ট্রান্সক্রিপশনে কোন ডিরেকশনে তৈরি হয়? 5 প্রাইম থেকে 3 প্রাইম। ঠিক বললাম? বোঝা গেছে এই হ্যাঁ কথাটা? হ্যাঁ তাহলে স্যার। এমআরএনএ যে স্ট্র্যান্ডটা তৈরি হয় সেটা কখনো অ্যান্টি প্যারালাল হয় না, মানে 3 প্রাইম টু 5 প্রাইম হয় না, 5 প্রাইম থেকে 3 প্রাইম হয় জেনারেলি। তাহলে ডিএনএর কোন স্ট্র্যান্ডটাকে ট্রান্সক্রিপশনের সময় টেমপ্লেট হিসেবে ইউজ হবে বলতে পারবি? স্যার তাহলে 3 প্রাইম টু ফাইভ ভেরি প্রাইমের গুড, টেমপ্লেট তৈরি হবে। ভেরি গুড, একদম ঠিক বলেছিস। ঠিক তো, একদম ঠিক বলেছিস। এবার ভালো করে শোন, যদি কেউ বুঝতে না পারিস আমাকে 100 বার জিজ্ঞেস করলে আমি 100 বার বলবো, পরের দিন জিজ্ঞেস করলে আর বলবো না। তাহলে ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। এই দুটো স্ট্র্যান্ড একে অপরের কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে তো বুঝিস, পরিপূরক বাংলায় বলে। তাহলে যখন এবার এমআরএনএ তৈরি হচ্ছে তখন 3 প্রাইম টু 5 প্রাইম যে স্ট্র্যান্ডটা ছিল, মানে অ্যান্টি প্যারালাল, সেই স্ট্র্যান্ডটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করে আবার একটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের এমআরএনএ তৈরি হলো। এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের একটা এমআরএনএ তৈরি হলো, দ্যাট ইজ লুক লাইক সেম as that of the 5 prime to 3 prime strand of the DNA, except uracil is present in the RNA and thymine is present in the DNA. Got it? বুঝতে পেরেছিস? এই লাইনটা বুঝতে পেরেছিস না আবার বলবো? স্যার স্যার আরেকটু আরেকবার বলবেন? বলুন। অর্থাৎ হ্যাঁ এমআরএনএ, এমআরএনএর এই যে স্ট্র্যান্ডটা তৈরি হলো, বোঝার চেষ্টা কর, এমআরএনএর এই যে স্ট্র্যান্ডটা তৈরি হলো কাকে দেখে দেখে? ডিএনএর ডিএনএর 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডটাকে দেখে দেখে। তাহলে ডিএনএর 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডকে দেখে যদি এমআরএনএ তৈরি হয়, তাহলে কিছুক্ষণের জন্য ডিএনএর ওই স্ট্র্যান্ডটা আর এমআরএনএর স্ট্র্যান্ডটা একে অপরের কমপ্লিমেন্ট। ঠিক তো? ঠিক যেমন করে ডিএনএর 3 প্রাইম টু 5 প্রাইমের সঙ্গে তার আপার লেভেলে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডটা কমপ্লিমেন্ট ছিল। ঠিক তো, মানে স্যান্ডউইচের মতো ভাব, মাঝখানে পড়ে যাচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, যার একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হচ্ছে ওদিকে ডিএনএটা, ওদিকে হাইড্রোজেন বন্ড করে লেগে রয়েছে। ঠিক আছে? যদি 3 প্রাইম 5 প্রাইম থেকে দেখে দেখে একটা এমআরএনএ তৈরি হয়, সেটাও তো দেখতে ডিএনএর 5 প্রাইম টু 3 প্রাইমের মতোই হবে, একদম সেম হবে। তাহলে ডিফারেন্সটা কোথায় হবে? আরএনএতে আমরা জানি থায়ামিন থাকে না, ইউরাসিল থাকে, না হলে বেস সিকোয়েন্স একদম সেম হবে। তাহলে ডিএনএ এর 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডটাকে দেখে আমরা বলে দিতে পারি এমআরএনএ এর সিকোয়েন্স কি হতে চলেছে বা কি হওয়া উচিত। বোঝা গেল কথাটা? না বুঝলি না এখনো? হ্যাঁ স্যার বুঝেছি। কে বুঝিসনি এখনো? না বুঝলে লজ্জার কিছু নেই, কিন্তু ক্লিয়ার কর এই জায়গাটা। যদি না বুঝে থাকিস আবার বল, আমি আবার বোঝাবো। সবাই বুঝেছিস? তাহলে যেহেতু ডিএনএ এর 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডটা একটা আভাস দেয়, একটা ইঙ্গিত দেয়, একটা ইন্ডিকেশন দেয় যে এমআরএনএ সিকোয়েন্সটা কি হওয়া উচিত বা কি হতে চলেছে। খালি থায়ামিনের পরিবর্তে আমি যদি ইউরাসিল বসিয়ে দিই তাহলে ওটাই হয়ে যাবে এমআরএনএ। তাই সেই স্ট্র্যান্ডটাকে আমরা বলে থাকি সেন্স স্ট্র্যান্ড। বোঝা গেছে? সেটাকে বলি আমরা সেন্স স্ট্র্যান্ড। আর যেটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, যেটা টেমপ্লেট হিসেবে ইউজ হয়, যাকে দেখে দেখে এমআরএনএ তৈরি হয়, সেটা হচ্ছে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। ক্লিয়ার না? ক্লিয়ার না? সবাইকে জিজ্ঞেস করছি আমি। ঠিক আছে, আমি একটা সার্চ করছিলাম, তোরা দেখে হচ্ছিস, আমি ছবি দেখিয়ে দিচ্ছি এবার একটা, দাঁড়া। সেন্স স্ট্র্যান্ড আর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। সেন্স স্ট্র্যান্ড কোথায় দেখাই? আচ্ছা এই ছবিটাই দেখ। দেখ এই ছবিটা দেখতে পাচ্ছিস? সরি, দাঁড়া একটুখানি। ওই ছবিটা কি জুম করা যাবে না বোধহয়? ধর, অ্যাডভার্টাইজ দেখায় বেশি। দাঁড়া, দেখ, দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। খেয়াল কর, দাঁড়া, উপরে আগেটা দেখ ভালো করে। তাহলে এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম স্ট্র্যান্ড, যেটাকে আমরা সেন্স স্ট্র্যান্ড বলছি। কেন? ট্রান্সক্রিপশনের পর
যে এমআরএনএটা তৈরি হবে সেটা একদম সেম হবে ওপরের এই 5 প্রাইম থেকে 3 প্রাইমের মতোই, খালি টি এর জায়গায় ইউরাসিল থাকবে। খেয়াল কর, দেখতে পাচ্ছিস? রাইট? তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য সেন্স স্ট্র্যান্ড? নিচে দেখ, সেন্স স্ট্র্যান্ড ইজ অলসো কল্ড অ্যাজ আ কোডিং স্ট্র্যান্ড, যেটা কিনা আলটিমেটলি প্রোটিনকে কোড করবে। তার মানে ডিএনএ এর 5 প্রাইম থেকে 3 প্রাইম স্ট্র্যান্ডটা দেখলেই আমরা বুঝতে পেরে যাই ওটাই হলো সেন্স স্ট্র্যান্ড, এবং ওটাকেই বলা হয় প্লাস স্ট্র্যান্ড, এবং ওটাকেই বলা হয় নন টেমপ্লেট স্ট্র্যান্ড, যেটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করা হয় না। আর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড ইজ অলসো কল্ড অ্যাজ আ নন কোডিং স্ট্র্যান্ড, এটাকে বলি আমরা মাইনাস স্ট্র্যান্ড, এটাকে বলি আমরা টেমপ্লেট স্ট্র্যান্ড। বুঝেছিস? বোঝা গেছে না বোঝা যায়নি? আর এখানে বলার কিছু নেই আমার। তাহলে আশা করছি বোঝা গেছে কোনটাকে আমরা সেন্স স্ট্র্যান্ড বা কোনটাকে আমরা ননসেন্স বলছি, কোনটাকে আমরা সেন্স স্ট্র্যান্ড আর কোনটাকে আমরা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বলছি। ননসেন্স কোডন হয়, পরে পড়বো আমরা। তাহলে এবার তো ক্লিয়ার যে বাল্টিমোর যখন ক্লাসিফাই করছে ভাইরাস গুলোকে, প্রথমটা বলেছে যাদের ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস, ওকে। তারপর বলছে দেখ সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস, যেহেতু এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, তখনই ব্যাপারটা চলে আসছে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ এর মধ্যে কোন স্ট্র্যান্ডটা রয়েছে। বোঝাতে পারলাম? কোন স্ট্র্যান্ডটা রয়েছে। যখনই বলছি আমি সেন্স স্ট্র্যান্ড, তার মানে এটা প্লাস স্ট্র্যান্ড হতেই হবে। এটা এখন তো ক্লিয়ার? ঠিক? তার মানে প্লাস স্ট্র্যান্ড মানে সেন্স স্ট্র্যান্ড মানে কি, এখান থেকে যখন এমআরএনএ তৈরি হবে, এমআরএনএটা দেখতে একদম সেম হবে, কিন্তু ডিরেক্টলি তো এমআরএনএ এটা তো টেমপ্লেট হিসেবে ইউজ হবে না। তাহলে যখন রেপ্লিকেশন করবে এই সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, প্রথমে তাকে কিসে কনভার্ট হতে হবে বল? ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তে। তারপর সেখান থেকে ও এমআরএনএ তৈরি করবে। নেক্সট দেখতে পাচ্ছি আমরা ডাবল স্ট্র্যান্ড আরএনএ, তারপর দেখতে পাচ্ছি আমরা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, প্লাস স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। প্লাস স্ট্র্যান্ড মানে এখানেও বুঝতে পারছিস, মানে এটা ডিরেক্টলি প্রোটিনকে কোড করতে পারবে, সেন্স স্ট্র্যান্ড। মাইনাস বা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড মানে ক্ষেত্রে আবার ডাবল স্ট্র্যান্ড আরএনএ তৈরি করতে হবে। এটা যেহেতু অ্যান্টিসেন্স মানে এটা টেমপ্লেট। আচ্ছা, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ উইথ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ভাইরাসেস। আর একটা ছিল ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ভাইরাসেস। কি হচ্ছে এটা হচ্ছে দাঁড়া, আচ্ছা, ICTV classification, the International Committee on Taxonomy of Viruses, began to devise and implement rules for the naming and classification of virus. Virus classification starts at the level of order and continues as follows with the taxon suffix given in italics. Order, family, order হচ্ছে virals, family হচ্ছে viridae, subfamily কে বলি আমরা virini, genus virus আর species। এইগুলো কয়েকটা এক্সাম্পল দিয়েছে, এগুলো নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। অ্যানিম্যাল ভাইরাসেস অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, অ্যানিম্যাল ভাইরাসকে নিয়েও আমরা অত মাথা ঘামানোর দরকার নেই। ভাইরাস দ্যাট ইনফেক্ট দ্য অ্যানিমালস আর নোন অ্যাজ অ্যানিমাল, আমরা বাল্টিমোরটাই মেন এখানে দেখবো। দে আর ইনক্লুডেড ইন দ্য গ্রুপ অফ জুফ্যাজিনি। অ্যানিমাল ভাইরাস কন্টেন ডিএনএ, সাম অ্যানিমাল ভাইরাস কন্টেন আরএনএ। এগুলো তোরা নিজেরা পড়লেও বুঝতে পারবি, এক্সাম্পল পড়ে রাখবি। এগুলো কয়েকটা স্পেসিফিক ভাইরাসেস উইথ ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ জিনোমস, এটা বাল্টিমোর ক্লাস 1 এর মধ্যে বলেছে। এগুলো নিয়ে আমি আলাদা করে ডিসকাস করলাম না, আমাকে এখানে রেপ্লিকেশনের রুলটা বলতে হবে, কি করে তারা রেপ্লিকেট করে, এগুলো আলাদা করে বলার দরকার নেই। ঠিক আছে, এগুলো আমি আলাদা করে পড়ালাম না, জাস্ট ওইটুকু ওই কয়েকটা স্লাইডস পড়লেই হবে। আর এক্সাম্পলের জন্য দু একটা স্লাইডস এখানে দেখে রাখতে পারিস। এগুলো আমার এখানে আলাদা করে তোদেরকে ধরে ধরে পড়ানোর কিছু নেই এখানে। নেক্সট দাঁড়া, এই যে এই জায়গা থেকে আমি বলবো, দেখ দাঁড়া 1 মিনিট দাঁড়া। আচ্ছা, অদার ফ্যামিলি, এটা দাঁড়া, এই যে দেখ ভালো করে, বাল্টিমোর ক্লাসিফিকেশন ঠিক যার উপর বেস করে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি আমরা ছবিতে। 7টা ক্লাসে আমরা ভাগ করতে পারছি। খেয়াল কর কিভাবে এমআরএনএ তৈরি হচ্ছে, যে বলেছিলাম তোদের আমি, এই জায়গাটা বোঝ, না বুঝতে পারলে বলবি। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মানে সেখান থেকে নরমালি যেমন করে এমআরএনএ তৈরি হয় হবে, যে কোনো একটা স্ট্র্যান্ডকে দেখে। কোন স্ট্র্যান্ডটাকে দেখে বুঝতেই পাচ্ছি আমরা, কোন স্ট্র্যান্ডটাকে দেখে হবে বল? 3 প্রাইম টু 5 প্রাইম। যারা গ্রুপ 2 ভাইরাস তাদের মধ্যে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ থাকে, আগেই বলেছি তাদেরকে প্রথমে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট হতে হয়, কারণ এটা সেন্স স্ট্র্যান্ড প্লাস স্ট্র্যান্ড ছিল। ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট হতে হয়, তারপর সেখান থেকে এমআরএনএ তৈরি হয়।
ডাবল স্ট্র্যান্ড আরএনএ যদি থাকে তাহলে সেক্ষেত্রে তো যে কোনো একটা টেমপ্লেট থেকে এমআরএনএ তৈরি হতেই পারবে, অসুবিধা নেই। প্লাস স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, প্লাস স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থাকলে ওটা তো টেমপ্লেট হিসেবে ইউজ হবে না, তাই ওটাকে প্রথমে নেগেটিভ নেগেটিভ স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ তে কনভার্ট হতে হয়। তারপর ওই নেগেটিভ স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, কারণ নেগেটিভ স্ট্র্যান্ডই একমাত্র টেমপ্লেট হিসেবে ইউজ হতে পারে। আর যেখানে শুধুমাত্র নেগেটিভ স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএটাই ডাইরেক্টলি জিনোম হিসেবে কাজ করে, সেখানে ডিরেক্টলি এমআরএনএ তৈরি হতে কোনো বাধা নেই। আর একটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজের ক্ষেত্রে প্রথমে ওকে ডিএনএ বা এমআরএনএ হাইব্রিড তৈরি করতে হয়, তারপর সেখান থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, সেখান থেকে এমআরএনএ তৈরি হয়, আর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজে ডাইরেক্টলি এমআরএনএ তৈরি হতে পারে। এই হচ্ছে এমআরএনএ তৈরি হওয়ার উপর বেস করে বাল্টিমোর ভাগে ভাগ করেছে। ঠিক আছে, স্যার 6 নম্বরটা কি বললেন? দাঁড়া বলছি। 6 নম্বরটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, প্রথমে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ছিল, ঠিক আছে। ওই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএটাকে দেখে দেখে প্রথমে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের সাহায্যে প্রথমে একটা ডিএনএ স্ট্র্যান্ড বা আরএনএ স্ট্র্যান্ড তৈরি হবে, মানে আরএনএ আরএনএ বা আরএনএ ডিএনএ হাইব্রিড তৈরি হবে। বোঝা গেল কথাটা কি বললাম? আরএনএ আরএনএ বা আরএনএ ডিএনএ হাইব্রিড তৈরি হবে। ভুল বললাম, আরেকবার বলছি। সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে প্রথমে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে, তাহলে হবে কি ডিএনএ আরএনএ হাইব্রিড। তারপরে তারপরে কি হবে, আরএনএটাকে আরএনএসএইচ বলে একটা এনজাইম হয়, আরএনএসএইচ এনজাইমটা আরএনএ ডিএনএ এর হাইব্রিড থেকে আরএনএটাকে সরিয়ে দেবে, হয়ে যাবে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ। সেখান থেকে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি হবে, তারপর সেখানে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থেকে যেমন করে এমআরএনএ তৈরি হয় নরমালি এমআরএনএ তৈরি হবে। বুঝা গেছে? আবার বলবো। আর 7 নম্বরটা একবার বলুন। 7 নম্বরটা ডিরেক্টলি যেহেতু ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ছিল, তাই সেক্ষেত্রে তার তো কোনো অসুবিধা নেই, যে কোনো একটা স্ট্র্যান্ডকে দেখে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে এমআরএনএ তৈরি হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। 6 নম্বরটা বুঝেছিস তো, আর আবার বোঝাবো? বুঝেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই হচ্ছে বাল্টিমোর ক্লাসিফিকেশনের সিস্টেম। আমি একটা নোট পাঠাবো, তাও এগুলো সবগুলো দেখা, সব নোটস কিন্তু আমি দেবো না, আমি জাস্ট এগুলো দেখানোর জন্য বললাম। বাল্টিমোর ক্লাসিফিকেশন সিস্টেমের আমি আলাদা নোটস একটা আলাদা দেবো আমি, এগুলো জাস্ট ওদের দেখার জন্য বললাম। আর মেন যে নোট যেখান থেকে আমরা পড়ছি সেখান থেকেই আমরা পড়তে পারি, অসুবিধার কিছু নেই, এখানে ভালো করে দেওয়া রয়েছে। এই যে এখানে সুন্দর করেই আছে, এই যে এখানটা বাড়িতে একটু ভালো করে পড়বি। এই যে টপিক নাম্বার 7 ভাইরাল ট্যাক্সোনমি, এখানটা ভালো করে পড়বি, এখানটা আমি আর পড়ালাম না। প্রিন্সিপাল অফ নোমেনক্লেচার, ভাইরাস নোমেনক্লেচার করে আমাদের লাভটা কি হয় পয়েন্ট ওয়াইজ লেখা আছে। টু এম ফর স্টেবিলিটি, to avoid or reject the use of names which might cause error or confusion, to avoid the unnecessary creation of names. Nomenclature of viruses is independent of taxon. Nomenclature is recognized as an exception in this proposed international code of bionomenclature. Rules of classification and nomenclature, general rules, এগুলো জাস্ট রুলস বলেছে, রুলস পড়তেও পারিস নাও পড়তে পারিস। স্কোপ অফ দ্য ক্লাসিফিকেশন তোদের ব্যাপার। আইসিটিভি ক্লাসিফিকেশন একবার দেখে রাখবি, চোখ বুলিয়ে রাখবি, আইসিটিভি যেটা ইন্টারন্যাশনাল কাউন্সিল যেটা প্রপোজ করেছে। ক্লাসিফিকেশন অফ ভাইরাস বেসড অন দ্য নিউক্লিক অ্যাসিড, কিভাবে ক্লাসিফিকেশন আমরা করি, ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অফ সিমেট্রি, যেটা আজকে আমরা পড়েছি ক্যাপসিড সিমেট্রি। ক্লাসিফিকেশন অন দ্য সাইট অন দ্য বেসিস অফ রেপ্লিকেশন প্রপার্টিজ, classification on the basis of host range and classification on the basis of mode of transmission. প্রথমে নিউক্লিক অ্যাসিডের উপর বেস করে আমরা এইভাবে ভাগ করতে পারি, খুব ইন্টারেস্টিং। প্রত্যেকটা ক্লাসিফিকেশন দেখতে হবে কিন্তু, উইথ এক্সাম্পল দেখে নে ভালো করে। ডিএনএ ভাইরাসকে আমরা কিভাবে ভাগ করতে পারি দেখ, ডাবল স্ট্যান্ডার্ড, সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এনভেলপড, আনএনভেলপড, সিঙ্গেল স্ট্যান্ড, আনএনভেলপড। এক্সাম্পল বলবি প্রত্যেকটার ক্ষেত্রে, মনে রাখবি। আরএনএ ভাইরাসের ক্ষেত্রেও ঠিক তাই, প্রত্যেকের সম্বন্ধে এখানে বলা আছে, আলাদা করে বলার কিছু নেই। Some examples of DNA and RNA virus বলা আছে এখানে। Classification of virus on the basis of structure, cubical, spiral, radial symmetry বা complex. Replication strategy wise, replication and assembly in cytoplasm of the host. Example, replication in nucleic acid assembly in cytoplasm of host. Sorry, replication in nucleus and assembly in cytoplasm in the host. এখানে রেপ্লিকেশন অ্যাসেম্বলিটা দুটোই সাইটোপ্লাজমে হচ্ছে, এরকম কি ভাইরাস রয়েছে। আর রেপ্লিকেশন হয় নিউক্লিয়াসে, অ্যাসেম্বলি হচ্ছে সাইটোপ্লাজমে, এমন কি ভাইরাস। রেপ্লিকেশন এন্ড অ্যাসেম্বলি ইন নিউক্লিয়াস অফ দ্য হোস্ট। রেপ্লিকেশন থ্রু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইন্টারমিডিয়েট, ভাইরাস রেপ্লিকেশন থ্রু সিঙ্গল স্ট্যান্ড ইন্টারমিডিয়েট। Classification of virus on the basis of host range, bacteriophage, plant virus, animal or insect virus. Example রয়েছে। Classification of the virus on the basis of mode of transmission, রেসপিরেটরি রুট দিয়ে যায়, সোয়াইন ফ্লু, রাইনো,
ফিকাল ওরাল রুট দিয়ে যায় হেপাটাইটিস এ, পোলিও, রোটাভাইরাস। সেক্সুয়াল কন্ট্যাক্টসের মাধ্যমে যায় রেট্রোভাইরাস। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যায় হেপাটাইটিস বি, এইচআইভি। জুনোটিক মাধ্যমে যায় র্যাবিস, আলফা ফ্ল্যাভিভাইরাস। Initially there দরকার নেই। Four characteristics were to be used for the classification of all virus: symmetry, presence or absence of envelope, that is lipid membrane, dimensions of the size or virion, and the type of nucleic acid. This is most important. আইসিটিভি ক্লাসিফিকেশন আবার বলেছে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাল্টিমোর ক্লাসিফিকেশন, ঠিক আছে, এইটা খুব ভালো করে পড়তে হবে। 7টা গ্রুপস, শর্ট নোটস আসুক যাই আসুক, এই 7টা গ্রুপ ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে বাল্টিমোর ক্লাসিফিকেশনের এই ক্লাসিফিকেশন তোরা একটু দেখে নে একটু পর। এই 7টা ক্লাসিফিকেশন আমি তোদের দেখে নে, কারণ আমি তো বললামই একবার পড়িয়ে দেবো। আচ্ছা দেখেই নে। গ্রুপ 1, যাদের মধ্যে ডাবল স্ট্যান্ড ডিএনএ থাকে, their mRNA is produced by transcription in much the same way as with cellular DNA, normal. গ্রুপ 2, যেখানে সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ থাকে, তাদের জিনোমের মধ্যে they convert their single strand, প্রথমে ডাবল স্ট্যান্ডে কনভার্ট করতে হয় before transcription to mRNA can occur. গ্রুপ 3, এরা ডাবল স্ট্যান্ডের আরএনএ থাকে, the strand separate, প্রথমে আলাদা হয়ে যায়, and one of the form is used as a template, কোনটা নেগেটিভ স্ট্র্যান্ডটা, for the generation of mRNA using RNA dependent RNA polymerase encoded by the virus. Group 4, that viruses have a single stranded RNA as their genome with a positive polarity. আমরা জানি পজিটিভ পোলারিটি কখনোই টেমপ্লেট হিসেবে কাজ করতে পারে না, ওই জন্য বলছি পজিটিভ পোলারিটি মিনস দ্যাট দ্য জিনোমিক আরএনএ ক্যান সার্ভ ডাইরেক্টলি অ্যাজ এমআরএনএ। ওই জন্য ইন্টারমিডিয়েটস অফ ডাবল স্ট্যান্ড আরএনএ তৈরি করতে হয়, রেপ্লিকেটিভ ইন্টারমিডিয়েট, না হলে রেপ্লিকেশন হবে না। আর মেড ইন দ্য প্রসেস অফ কপিং দ্য জিনোমিক আরএনএ। মাল্টিপল ফুল লেন্থ আরএনএ স্ট্র্যান্ডস অফ নেগেটিভ পোলারিটি মানে কমপ্লিমেন্টারি টু দ্য পজিটিভ স্ট্র্যান্ড অফ দ্য জিনোমিক আরএনএ আর ফর্মড ফ্রম দিস ইন্টারমিডিয়েট। সো এই নেগেটিভকেই তাহলে which may then serve as a templates for the production of RNA with positive polarity, including both full length genomic RNA and the shorter viral mRNAs. আগে কিন্তু পজিটিভ পোলারিটি mRNA ছিল, হ্যাঁ আরএনএ ছিল, সেটার থেকে এমআরএনএ কনভার্ট করতে হলে নেগেটিভ পোলারিটিতে গিয়ে সেই নেগেটিভ পোলারিটি থেকে আলটিমেটলি এমআরএনএ তৈরি করতে হবে, আদারওয়াইজ হবে না। আশা করছি বোঝা গেছে গ্রুপ 4টা। এক্সাম্পল গুলো আলাদা জায়গায় দেওয়া আছে। Group 5, virus contains single stranded RNA genomes with a negative polarity, meaning that their sequence is complementary to the mRNA as with group 4 viruses. The double stranded RNA intermediates are used to make the copies of the genome and produce mRNA. In this case, negative stranded genome can be converted directly to mRNA. এক্ষেত্রে ডিরেক্টলি তৈরি হতে পারে কারণ যেহেতু নেগেটিভ পোলারিটি আছে। Additionally, full length positive RNA strands are made to serve as a templates for the production of the negative stranded genome. Group 6, viruses have diploid single stranded RNA converted using the enzyme reverse transcriptase. হ্যাঁ, the double stranded DNA is then transported, বোঝা যাচ্ছে। তাহলে আবার বলছি, টু কপিস অফ সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ থাকলে সেখান থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ প্রথমে কনভার্ট হতে হয়, is then transported to the nucleus of the host cell and inserted into the host genome. Then mRNA can be produced by transcription of the viral DNA that was integrated into the host genome. আচ্ছা, last, viruses have partial double stranded DNA genome and make single stranded RNA intermediates that act as mRNA but are also converted back into double stranded DNA genome by reverse transcriptase necessarily for genome replication. The characteristics of each group in the Baltimore classification এখানে আলাদা করে 5টা 6টা 7টা প্রত্যেকের এক্সাম্পল এবং শর্ট ক্যাটাগরিতে, যদি ক্লাসে পরীক্ষার সময় সময় নেই লিখতে হবে বাল্টিমোর ক্লাসিফিকেশন, জাস্ট মেক ইট ইন দ্যাট ওয়ে, এইভাবে লিখে নিতে পারিস, ঠিক আছে। আমি তাহলে অন্য কোনো নোট দিচ্ছি না, মেন নোটটা দেওয়াই আছে। বল, বুঝতে পেরেছিস? বুঝে গেছে? কি বুঝে গেছে তো? সবাইকে জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার। আচ্ছা, বিশ্বরূপ বুঝেছিস? সৌম, হিমাদ্রি, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, থার্সডে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, বুঝতেই পাচ্ছি আমরা। তারপর কিন্তু আমরা একটা কিন্তু পরীক্ষা নেব, ঠিক আছে, একটা পরীক্ষা দেবো আমরা অপেরন আর এই ভাইরাসের এই চ্যাপ্টারটার ওপর, তাহলে তৈরি হয়ে যাবে পড়া দুটো, নাহলে পড়া হবে না কিন্তু। আর অপেরনের কোশ্চেনগুলো লিখতে থাক, আমি নেক্সট দিন কিন্তু অপেরন থেকে একটু পারলে প্রশ্ন ধরবো, একটু কিছু প্রবলেমস দেবো, দেখবো বলতে পারছিস কিনা, ঠিক আছে? ঠিক আছে, রেখে দিলাম তাহলে, হ্যাঁ বাই। থার্সডে ক্লাস আছে 7:30 থেকে।